एक व्यक्ति के सरकार छीन ली, बताइए, झूठ फैला करके, आरोप लगा करके सरकार छीन ली। अरविंद केजरीवाल जी जो काम गरीबों के लिए कर रहे थे, अब तो कोर्ट ने भी साफ कर दिया, निर्दोष साबित कर दिया। पिछले कुछ सालों से भारतीय जनता पार्टी जिस तरह से शराब घोटाला कर रही थी और हमारे ऊपर आरोप लगा रही थी, आज कोर्ट ने सारे आरोप खारिज कर दिए और जितने भी एक्यूज्ड थे सबको डिस्चार्ज कर दिया। 12 বছরের ক্ষমতার কাঁপন এক মুহূর্তে ধুলোয় মিশে গেল। যে মামলার দোহাই দিয়ে জেলে পুরে দেওয়া হয়েছিল, যে অভিযোগের বোঝা কাঁধে চাপিয়ে রাজনৈতিক চরিত্র হনন করা হয়েছিল, সেই বহু চর্চিত আবগারি দুর্নীতি মামলাতেই প্রমাণের অভাবে আদালতের খালাস। এটা শুধু একজন বা দুজন নেতার মুক্তি নয়, এটা রাষ্ট্রীয় ক্ষমতার দাবার ছকে বড় ফাটল। সিবিআই যখন আদালতে দাঁড়িয়ে প্রমাণ দেখাতে পারে না, তখন প্রশ্নটা কেবল অরবিন্দ কেজরিওয়ালের নয়, প্রশ্নটা গোটা সিস্টেমের। এতদিন যে বিচার চলছিল তা কি ন্যায় বিচার নাকি পরিকল্পিত প্রক্রিয়া? আর যদি সত্যি প্রতিষ্ঠানগুলো এতই নির্ভীক হয়, তবে রাজনৈতিক সিদ্ধান্তে পুনর্নির্বাচন, তদন্ত বাতিল, এই সমস্ত কিছু নিয়ে সাহসী পদক্ষেপ কোথায়? নমস্কার, আমি মধুরিমা ভূমিকার দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। सीबीआई का जो केस था अरविंद केजरीवाल के खिलाफ, मनीष सिसोदिया के खिलाफ और बाकी जो 20 या 22 और अक्यूज्ड हैं, उसमें कविता जी भी हैं, उनके खिलाफ कोर्ट ने उन सबको डिस्चार्ज कर दिया। अब हम पूछना चाहते हैं सरकार से कि ये जो 126 दिन अरविंद केजरीवाल ने जेल में बिताए, उसका खमियाजा कौन भुगतेगा? और 503 दिन मनीष सिसोदिया ने बिताए, उसका खमियाजा कौन भुगतेगा? जवाबदेही तो होनी चाहिए ना। कहते थे कि 100 करोड़ का घोटाला है और जज ने कहा ये तो पहले इन्होंने तय कर लिया था कि इनको फंसाना है। ये जज का कहना है, मैं नहीं कह रहा। একটা রায় যা দেশের শীর্ষ ক্ষমতার আসনে বসে থাকা পুরো সিস্টেমকে কার্যত নগ্ন করে দিল। শুধু একজন নেতা নন, কাঠগড়ায় উঠে এলো রাষ্ট্রীয় শাসনতন্ত্রের গোটা ইকোসিস্টেম। তদন্ত সংস্থা, আদালতের করিডোর, সাংবিধানিক পদে বসা আমলাতন্ত্র, লেফটেন্যান্ট গভর্নর, এমনকি সিএজির রিপোর্ট পর্যন্ত। আমরা বলি গণতন্ত্রে ভোটই শেষ কথা। মানুষ ভোট দিল, সরকার গড়ল, কিন্তু মানুষের সামনে যে পারসেপশন রাখা হয় সেটা কে তৈরি করে? রাজনীতিতে প্রকৃত সত্যি মিথ্যা অনেক দূরের গল্প। আসল কথা পারসেপশন, ধারণা তৈরি করা, জনগণকে সেই ধারণায় বিশ্বাসী করে তোলা। ভারত আদৌ পাক অধিকৃত কাশ্মীর দখল করবে কিনা সেটা বড় কথা নয়, বড় কথা মানুষের মনে এই বিশ্বাস ঢুকিয়ে দেওয়া যে আমরা খুব শিগগির পিওকে দখল করে নেব। রাস্তাঘাটে মানুষ যদি সেই বয়ান বিশ্বাস করানো যায়, তাহলেই রাজনীতি সফল। কিন্তু যদি সেই পারসেপশন তৈরি হয় চার্জশিটের গল্পে, সিবিআই ইডির তদন্তে, সিএজির রিপোর্টে, মিডিয়ার শিরোনামে, আর শেষে আদালত বলে দেয় যে প্রমাণই নেই, তাহলে এতদিন যা দেখানো হলো সেটা কি ছিল? দিল্লির কুর্সি দখল করতে আম আদমি পার্টির বিরুদ্ধে যে 100 কোটি তোলাবাজির গল্পে দেশ কাঁপানো হয়েছিল, গতকাল দিল্লির রাউজ এভিনিউ আদালত বলেছে তার অস্তিত্বই নেই। কি ছিল দিল্লির কথিত আবগারি দুর্নীতি? 2022 সালে উপরাজ্যপাল VK সাক্সেনার পরামর্শে সিবিআই প্রথম এই মামলায় অভিযোগ দায়ের করে। কি অভিযোগ? দিল্লির কেজরিওয়াল সরকার নতুন আবগারি নীতি এনেছে মদ ব্যবসায়ীদের ফায়দা পাইয়ে দেওয়ার লক্ষ্যে। এর বিনিময়ে মদ ব্যবসায়ীরা আম আদমি পার্টিকে যে ঘুষ দিয়েছিল তা থেকে 44 কোটি গোয়া বিধানসভা নির্বাচনে খরচের অভিযোগে রাজনৈতিক ঝড় তুলেছিল বিজেপি। ওই দুর্নীতিকাণ্ডের মূল মাথা হিসেবে অভিযুক্ত করা হয় অরবিন্দ কেজরিওয়াল এবং তার সরকারের অর্থমন্ত্রী মনীষ সিসোদিয়াকে। 24 লোকসভা ভোটের ঠিক আগে কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ইডি। গতকাল আদালত বলেছে ওই 44 কোটি টাকার আদৌ কোনো হদিশ নেই। প্রথম অভিযুক্তর বিরুদ্ধেই যদি মামলা দাঁড়ায় না আর একে একে 23 জন বেকসুর খালাস পায়, তাহলে প্রশ্নটা জলের মতন সোজা। প্রথম এফআইআরটাই যদি ভুয়ো হয়, সেই ভিত্তিতে কি একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীকে জেলে পাঠানো যায়? উপমুখ্যমন্ত্রীকে বন্দি রাখা যায়? যদি যায়, তাহলে আগামীকাল যে কারোর সঙ্গেই তো এটা হতে পারে। আর যদি না যায়, তাহলে এতদিন ধরে চলা এই পুরো প্রক্রিয়াটার দায় কে নেবে? রাজ্যের বড় বড় নেতাদের জেলে ঢোকানো গেল, সাংসদদেরও টেনে নেওয়া গেল, একটা পুরো আবহ তৈরি করা হলো দিল্লির আপ সরকার নাকি ফ্রড, মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্ত, উপমুখ্যমন্ত্রী অসৎ, মন্ত্রিসভার সিদ্ধান্ত নাকি বেআইনি। দিন রাত সেই গল্পের ঢাক বাজানো হলো।
গত বছর আগে ফেব্রুয়ারিতে আপকে হারিয়ে দিল্লির গদিতে বসে বিজেপি। আর গতকাল দিল্লির আদালতের বিচারক জিতেন্দ্র সিং কি বললেন? তিনি 23 জন অভিযুক্তর বিরুদ্ধে চার্জ গঠন করতেই রাজি হননি। নিজের রায় স্পষ্ট জানিয়ে দিলেন, তদন্তে উদ্বেগজনক খামতি এবং ত্রুটি থাকায় অভিযুক্তদের বিরুদ্ধে কোনো মামলাই দাঁড়ায় না। আফগানি দুর্নীতির মূল মাথা হিসেবে কেজরিওয়ালকে দেখানো হলেও মূল অভিযুক্ত বা বাকিদের বিরুদ্ধে কোনো জোরালো তথ্য প্রমাণ দাখিলই করতে পারেনি সিবিআই। তার মানে যে বয়ান দেশবাসীকে দেখানো হয়েছিল তা ধোপে টিকলো না। আর যে তদন্ত করছিল সেই সিবিআই এর বিরুদ্ধেই এখন বিভাগীয় তদন্তের কথা উঠছে এবং সেটাই করতে হবে সিবিআই কে। অর্থাৎ বিশেষ আদালত নিজেই বলছে যে তদন্ত এতদিন চলছিল সেটা আদৌ কি মামলা ছিল? নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী প্রচার করতে পারবেন না এই কথা বলেছিল সুপ্রিম কোর্ট। কেজরিদের জামিন মিলবে না বলেছিল হাইকোর্ট, তাতে সায় দিয়েছিল সুপ্রিম কোর্টও। জেল থেকে বেরিয়ে প্রশাসনিক নির্দেশও দেওয়া যাবে না সেই নির্দেশও দিয়েছিল আদালত। আলাদা আলাদা বেঞ্চ, আলাদা আলাদা বিচারপতি, সবাই সেই ধারাতেই এগিয়েছিলেন। তাহলে হঠাৎ কি বদলে গেল? কি এমন সামনে এলো যে এক বিচারপতি লিখে দিলেন 100 কোটির গল্পই নেই, অভিযোগের ভিত নেই, নীতিগত ত্রুটির কথাও প্রমাণিত নয়। এখানেই শেষ নয়, কেজরিওয়ালদের বিরুদ্ধে আনা অভিযোগকে পূর্ব পরিকল্পিত বলে মনে করেছে আদালত। ভাবতে পারছেন কোন সিস্টেমের মধ্যে আমরা সবাই ঢুকে পড়েছি? এতদিন যা সত্যি বলে প্রতিষ্ঠা করা হয়েছিল তা যদি শেষ পর্যন্ত ফাঁপা হয় তাহলে দায় কার? আর এই পুরো প্রক্রিয়ার উপর জনতার আস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? গতকাল আদালত যে রায় দিয়েছে তার সারাংশ দিল্লির আবগারি নীতিতে কোনো বৃহৎ ষড়যন্ত্র নেই, অপরাধমূলক মানসিকতা নেই, সিবিআই এর যুক্তি বিচারের পরীক্ষার খাতায় টেকে না। গোটা কাহিনী দাঁড় করানো হয়েছিল অনুমানের ওপর, কংক্রিট প্রমাণের ওপর নয়। এবার একটু নীরবে ভাবুন, যেই দেশে নির্বাচন গণতন্ত্রের প্রতীক সেখানে সংবিধানই প্রথম এবং সবচেয়ে শক্ত স্তম্ভ, যার ছায়াতেই আদালত আর সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কাজ করে, সেই কাঠামোর ভেতর যদি এমন এক মামলা এত দূর এগোয় আর শেষে আদালত বলে দেয় কিছুই নেই, তাহলে কিন্তু প্রশ্নটা ভয়ঙ্কর। তাহলে কি শেষ পর্যন্ত রাজনীতির শক্তি সব ঠিক করবে? 70 বিধানসভার দিল্লিতে 62 আসনে নির্বাচিত সরকার, মুখ্যমন্ত্রী জেলে, উপমুখ্যমন্ত্রী জেলে, নির্বাচন শেষ, নতুন সরকার এসেছে 1 বছর হতে চলল, আর এতদিনে জানা গেল আবগারি দুর্নীতির ভিত্তিটাই ভঙ্গুর। এবার জনগণ কি ভাববে? যখন তদন্ত সংস্থা চার্জশিটে পাহাড় সম অভিযোগ লেখে, যখন রাউজ এভিনিউ কোর্ট থেকে হাইকোর্ট, সেখান থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত নির্দেশ দেয় আর শেষে সবটাই তাসের ঘরের মতন ধসে পড়ে, তখন এইসবের দায় কার? যে নির্বাচনের চারপাশে এই পুরো গল্প বোনা হয়েছিল সেটাই যদি প্রভাবিত হয়ে থাকে, তাহলে কি দিল্লিতে আবার ভোট হওয়া উচিত নয়? আদালতেরই কি বলা উচিত নয় ভোটের আগে যে প্রক্রিয়া প্রভাবিত হয়েছে সেখানে আবার জনমত নেওয়া হোক? নির্বাচন তো গণতন্ত্রের বড় স্তম্ভ, নিয়ম কানুনও তাই বলে। নাকি একবার রাজনৈতিক লড়াই জিতে নেওয়ার পর সত্যিটা অপ্রাসঙ্গিক হয়ে যায়? তাহলে কি এই দেশের রাষ্ট্রীয় শাসকের সর্বোচ্চ নেতৃত্বের 2টি পদই ভারত ভাগ্য বিধাতা হয়ে উঠবে? যদি তাই হয়, গণতন্ত্রের অর্থ কি? ভোটের মানে কি? অরবিন্দ কেজরিওয়াল সরাসরি নাম করে বলছেন একটি দলকে শেষ করে দেওয়ার জন্য দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মিলে স্বাধীন ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক ষড়যন্ত্র করেছেন। একটি দলের 5 জন শীর্ষ নেতা জেলে, একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীকে ঘর থেকে টেনে নিয়ে গিয়ে 6 মাস বন্দী রাখা হলো, যা দেশের ইতিহাসে নজিরবিহীন। উপমুখ্যমন্ত্রী প্রায় 2 বছর জেলে। আর শেষে যদি আদালত বলে ভিত্তি নেই, তাহলে এতদিন যা চললো সেটা কি? এটা কি কেবল আইনি প্রক্রিয়া নাকি পরিকল্পিত রাজনৈতিক কৌশল? গত 10 বছরে এমন এক সিস্টেম কি গড়ে ওঠেনি যেখানে কেন্দ্রের ইঙ্গিতেই প্রতিষ্ঠানগুলো নতজানু হয়ে পড়েছে? সেখানে নির্বাচিত মুখ্যমন্ত্রীকেও যে কোনো সময় জেলে পাঠানো সম্ভব। যদি রাজনৈতিক শক্তি শেষ হয়ে যায়, তাহলে সংবিধান, প্রতিষ্ঠান, বিচার এসব কি শুধু আনুষ্ঠানিক শব্দ হয়ে থাকবে? লোয়ার কোর্ট থেকে কে হাইকোর্টে উঠে বলবেন, হাইকোর্ট থেকে কে সুপ্রিম কোর্টে? এই পুরো সিঁড়িটা কিভাবে তৈরি হয়? কাগজে কলমে কলেজিয়াম ব্যবস্থা থাকলেও শেষ পর্যন্ত সরকারের সম্মতি লাগে। আর সরকার কাকে কখন কোন স্তর থেকে তুলে আনবে সেটা কি পুরোপুরি নিরপেক্ষ? যিনি নিয়োগ পান তিনি কি সহজে সেই ক্ষমতার বিরুদ্ধেই দাঁড়াতে পারবেন? দিল্লির আবগারি নীতি মামলা নিয়ে তো বিচার ব্যবস্থার ভূমিকায় এখন আতশ কাচের তলায় আনা দরকার। কোন বিচারপতি কি রায় দিয়েছেন, কি পর্যবেক্ষণ করেছেন, সবটাই পর্যালোচনা জরুরি। কারণ শেষ পর্যন্ত এসে যদি আদালতই বলে দেয় মামলাই নেই, তাহলে এতদিনের নির্দেশ, জামিন নাকচ, পর্যবেক্ষণ এসবের ভিত্তি কি ছিল?
তাহলে প্রশ্নটা বড় হয়ে দাঁড়ায়, ইডি, সিবিআই, সিএজি এই প্রতিষ্ঠানগুলোর ভেতরে নিয়োগ যদি শেষ পর্যন্ত সরকারের প্রভাবেই নির্ধারিত হয়, আর সেই সরকার যদি রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করতে চায়, তাহলে তদন্তের নিরপেক্ষতা কোথায়? যে তদন্তকারী অফিসারের বিরুদ্ধে আজ বিভাগীয় তদন্তের কথা বলছে আদালত, তার নিয়োগ প্রক্রিয়া কিভাবে হয়েছিল? দেশ জুড়ে কত রাজনীতিকের নাম ইডি, সিবিআই ফাইলে ঘুরছে? দোষী সাব্যস্ত হোক বা না হোক, মামলা চললেই জনমনে একটা পারসেপশন তৈরি হয়, আর সেই পারসেপশন কি শেষ পর্যন্ত রাজনৈতিক অস্ত্র হয়ে ওঠে? যদি তাই হয়, তাহলে আইনের প্রক্রিয়া আর রাজনৈতিক কৌশলের সীমারেখা কোথায় টানা হবে? দিল্লি আজ এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে প্রশ্নটা সরাসরি নির্বাচনের বৈধতা নিয়ে। যদি নির্বাচনের আগে যে চার্জশিট দেখিয়ে প্রচার আটকে দেওয়া হলো, যে মামলার ভিত্তিতে জামিন নাকচ হলো, অথচ শেষে আদালতই বলে দিল সবাই নির্দোষ, তাহলে কি আদালতেরই বলা উচিত নয় যে দিল্লিতে আবার ভোট হোক? 177 দিন জেলে ছিলেন কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া 510 দিন, প্রায় 1.5-2 বছর। আপ সাংসদ সঞ্জয় সিং 181 দিন, তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতা 150 দিন। এরা সবাই নির্বাচিত প্রতিনিধি, ঠিক যেমন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীও নির্বাচিত। কিন্তু যদি ভোটের ঠিক আগে কাউকে জেলে পাঠিয়ে দেওয়া হয় আর পরে জানা যায় মামলা টেকেনি, তাহলে সেটা কি কেবল আইনি প্রক্রিয়া নাকি রাজনৈতিক কৌশল? রাহুল গান্ধীকে 5 দিনে 50 ঘন্টা জেরা করা হয়েছিল, কিন্তু নিট ফল কি? শূন্য। সোনিয়া গান্ধীকে ঘন্টার পর ঘন্টা জেরা, নিট ফল কি? শূন্য। প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ভদ্রার বিরুদ্ধে বছরের পর বছর অভিযোগ, কিন্তু পরিণতি এখনো শূন্য। অথচ হেমন্ত সোরেন খনন মামলায় জেলে গেলেন। প্রশ্নটা ব্যক্তি নয়, প্যাটার্ন। যদি তদন্ত, জেরা, গ্রেপ্তার সবই রাজনৈতিক ক্যালেন্ডারের সঙ্গে তাল মিলিয়ে চলে আর পরে মামলা ভেঙে পড়ে, তাহলে গণতন্ত্রের মাপকাঠি কোথায় দাঁড়ায়? ভোট কি তখনও মানুষের স্বাধীন সিদ্ধান্ত নাকি তৈরি করা এক পরিস্থিতির ফল? এখন নাকি নিশানায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, দরজায় করা নাড়ছে বঙ্গের ভোট। বিজেপির অগ্নি পরীক্ষা, একই পরীক্ষা মমতা বন্দ্যোপাধ্যায়েরও। অভিষেক দলের সেনাপতি, ওদিকে শরদ পাওয়ারের বিরুদ্ধে কোঅপারেটিভ মামলা, সেটাও রাজনৈতিক ক্যালেন্ডারের সঙ্গে তাল মিলিয়ে আলোচনায়। তাই আবার বলছি, প্রশ্নটা আলাদা আলাদা নাম নয়, একটা প্যাটার্ন। যদি নির্বাচনে জিততে তদন্ত সংস্থা, সাংবিধানিক প্রতিষ্ঠান, এমনকি আদালত সবই এক অদৃশ্য শক্তির ছায়ায় কাজ করে, তাহলে গণতন্ত্রের কাঠামোটা আসলে কি দাঁড়ায়? আদালত নিজেই বলছে কেজরিওয়ালের নাম শক্ত প্রমাণ ছাড়াই জুড়ে দেওয়া হয়েছিল। একজন সাংবিধানিক পদে থাকা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনতে হলে পাকা প্রমাণ লাগে, এটা আইনের মৌলিক নীতি। তবু 6 মাস জেল। তখন বলা হয়েছিল লেফটেন্যান্ট গভর্নর বা উপরাজ্যপালের অনুমতি না নিয়ে আবগারি নীতিতে পরিবর্তন এনে নিলামে দুর্নীতি করে ঘরে ঘরে মদের দোকান খোলার ব্যবস্থা করেছিল কেজরিওয়াল সরকার। এক বিশাল কেলেঙ্কারির দৃশ্যপট তৈরি করে। আম আদমি পার্টি দুর্নীতিগ্রস্ত, এমন পারসেপশন তৈরি করা হয়েছিল। অথচ আজ আদালত বলছে মামলা দাঁড়ায় না, ষড়যন্ত্রের প্রমাণ নেই। আদালতের নির্দেশে মুক্ত হয়ে মিডিয়ার সামনে বলতে গিয়ে প্রকাশ্যে কেঁদে ফেললেন কেজরিওয়াল। রাষ্ট্রীয় শাসকের উদ্দেশ্যে সাংবাদিকদের সামনে তিনি বলেন, আপনারা কুর্সি চান, ভালো কাজ করে তা অর্জন করুন, এভাবে দেশের সংবিধান নিয়ে ছেলেখেলা করবেন না। কেজরি বলেছেন, আমার সারা জীবনের এই একটাই পুঁজি, সততা। আমাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। আদালত আজ বলছে অভিযোগ টেকেনি, অথচ এই মানুষই একসময় 70-67, তারপর 70-62 আসন জিতেছিলাম। হঠাৎ করে পরাজয়, কারণ ভোটের আগে যে কাঠগড়া তৈরি হলো, সেখানে ভোটারদের সামনে একটাই পারসেপশন তৈরি করা হয়েছিল, আপ সরকার দুর্নীতিগ্রস্ত। এটা শুধু একজন বিচারপতির রায় নয়, এটা একটা বড় প্রশ্ন। এই দেশে কি এমন এক রাজনৈতিক শক্তি গড়ে উঠেছে যা সংবিধানের চেক অ্যান্ড ব্যালেন্সকেই দুর্বল করে দিতে পারে, যেখানে ভয় প্রধান হাতিয়ার? আপনি আমাদের মতন চললে থাকবেন, না চললে সরিয়ে দেওয়া হবে। আপনি আমাদের মতন চললে থাকবেন, না চললে সরিয়ে দেওয়া হবে। এই ভয় কেবল রাজনীতিকের জন্য নয়, সম্পাদক, বিচারপতি, আমলা, নির্বাচন কমিশনার, সিএজি, সিবিআই ডিরেক্টর, যে কেউ যদি প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা সন্দেহের মুখে পড়ে, তাহলে গণতন্ত্রের ভিতটাই কেঁপে ওঠে। এই জামানায় সবই যেন সম্ভব হয়ে গেল, যা না ভেবেছিলেন মনমোহন সিং, না অটল বিহারী বাজপেয়ী, না পিভি নরসিমহা রাও, এমনকি ইন্দিরা গান্ধী বা রাজীব গান্ধীও যেটা কল্পনা করেননি, সেটাই যেন বাস্তবের কৌশল হয়ে উঠল।
ক্ষমতা টিকিয়ে রাখতে পুরো সিস্টেমটাই বদলে ফেলা যায় এমন ধারণা ক্রমশ দেশে স্বাভাবিক হয়ে উঠছে। এটাই সবচেয়ে বেদনাদায়ক সত্যি। প্রশ্নটা দুর্নীতির অঙ্ক নয়, প্রশ্নটা শাসন ব্যবস্থার চরিত্র। যদি সংবিধান নির্বাহ প্রতিষ্ঠানগুলোও সেই কাঠামোর অংশ হয়ে যায় যেটা শীর্ষে বসা ক্ষমতা চায়, তাহলে গণতন্ত্রের ভারসাম্য কোথায়? শেষ পর্যন্ত যদি রাজনীতি সব ঠিক করে দেয়, তাহলে প্রতিষ্ঠানগুলোর ভূমিকা কি? ইলেকটোরাল বন্ড নিয়ে হাজার কোটির লেনদেনকে সুপ্রিম কোর্ট বেআইনি আখ্যা দিল, তবু টাকা তো আর ফেরত গেল না। রায় এলো, নৈতিক প্রশ্ন উঠল, কিন্তু রাজনৈতিক ফলাফল প্রায় একই রইল। তাই মূল প্রশ্নটা আবারও তুলছি, যদি আদালত বলেই দেয় যে অভিযোগের ভিত নড়বড়ে ছিল, যদি নির্বাচনের আগে তৈরি হওয়া আখ্যানটাই ভেঙে পড়ে, তাহলে কি নতুন করে দিল্লিতে জনমত নেওয়ার সময় আসেনি? দিল্লিতে আবার নির্বাচন হোক, খোলা ময়দানে হোক, মানুষ নিজের প্রতিনিধি আবার বেছে নিক। সব সিদ্ধান্ত কাগজে কলমে হয় না, কখনো কখনো আদালতকেও নথির বাইরে গিয়ে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দেখতে হয় জনতার রায় শেষ কথা কিনা। যদি সত্যিই গণতন্ত্রে আস্থা থাকে, তাহলে পরীক্ষা হোক আবার, বাকিটা মানুষই ঠিক করবে। সবশেষে তিনটে জরুরি প্রশ্ন। প্রথম প্রশ্ন, তদন্ত সংস্থাগুলো যদি বারবার চার্জশিট দেয়, মিডিয়ায় আখ্যান গড়ে, আর শেষে আদালতে দাঁড়িয়ে সবকিছু ভেঙে পড়ে, তাহলে সেই প্রক্রিয়াকে কেবল ভুল নাকি পরিকল্পিত রাজনৈতিক অস্ত্র? দ্বিতীয় প্রশ্ন, সংবিধান কি কেবল উদ্ধৃতির জন্য নাকি বাস্তবে চেক অ্যান্ড ব্যালেন্স বজায় রাখার জন্য? প্রতিষ্ঠানগুলো কি সত্যিই স্বাধীন নাকি ক্ষমতার ইশারায় চলার অভ্যাস তৈরি হয়ে গেছে? তৃতীয় এবং সবচেয়ে বড় প্রশ্ন, ভোট যদি গণতন্ত্রের সর্বোচ্চ বিচার হয়, তাহলে সেই ভোটের আগে তৈরি করা পারসেপশনের জন্য ক্ষমতা কি দায় নেবে, নাকি ভবিষ্যতেও যে কোনো নির্বাচিত সরকারকে অভিযোগের জালে বেঁধে ফেলা হবে, পরে প্রমাণ থাক বা না থাক? আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টে শেয়ার করুন, দেখতে থাকুন দৈনিক সংবাদ। শুধু না আমি যথেষ্ট।